নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সোহম মজুমদারের লেখা একটি ভিন্ন স্বাদের গল্প, নিষিদ্ধের নীলে। গল্পটি সমাজের একটি বরখাস্ত পতিতা মেয়ের এবং একজন চাকরিজীবী মধ্যবিত্ত ছেলের। কি হবে যখন তাদের জীবন একে অপরের সঙ্গে ধাক্কা খাবে, সেই নিয়েই আজকের গল্প। ও হ্যাঁ, আরও একটা খবর আপনাদের জানিয়ে রাখি, আমরা অরিজিনাল গল্প খুঁজছি। আপনি কি লেখালেখি করেন? তাহলে 5-7 হাজার শব্দের মধ্যে একটি প্রেমের গল্প লিখে পাঠিয়ে দিন আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে অথবা কল্পনার মায়াজাল ফেসবুক পেজে। যাই হোক, তাহলে চলুন এইবার গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আজ আছে তুষার এবং গল্পের সূত্রধার আমি অরিত্রিকা। শুরু হচ্ছে সোহম মজুমদারের লেখা গল্প নিষিদ্ধের নীলে। সময়টা আষাঢ়ের একটা বিকেল। রোজকার মতন শিবদ্যুতি নিজের অফিস থেকে বেরিয়ে রবীন্দ্র সরণির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গন্তব্য তার নিজ বাসভবন, যদিও সেটা নিজের বলা চলে না, আসল কথা ভাড়া বাড়ি। চাকরির সুবাদে আজ 5 বছর হলো শিবদ্যুতি এই শোভাবাজার চত্বরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। সে একটা আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপার। যা স্যালারি পায় তাতে করে এই শহরের বাজারে টিকে থাকতেই চলে যায়। বাড়ি বর্ধমানের কাঞ্চননগর। পরিবারের আর্থিক অবস্থা ভালোই, কিন্তু ছোট ছেলে হওয়ার কারণেই বোধ হয় শিবদ্যুতির প্রতি তার বাবা মায়ের বরাবরের একটা উদাসীনতা কাজ করে। সেই উদাসীনতা ধীরে ধীরে একটা বড় দূরত্ব তৈরি করে দেয় তাদের মধ্যে। এই মহানগরীতে আসার পর সেই দূরত্ব আরও বেড়ে যায়, আর তেমনভাবে যোগাযোগ হয়ে ওঠে না তাদের মধ্যে। ফলে এই মহানগরী জুড়ে সে এখন একাই। মহানগরী জুড়ে উল্লাস, আনন্দ, নিত্য নতুন স্বপ্নের আবির্ভাব কিছুই তাকে টানে না। বৈচিত্র্যহীন জীবনের এই নিত্যদিনের পাঠে সে আজ বড়ই ক্লান্ত। শিবদ্যুতি যে বাড়িটায় থাকে সেটা একটু ভিতরের দিকে। সেই মতন মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোতেই দেখে কালো বাদলে আকাশ ছেয়ে গেছে। সেই মতন সে দ্রুত হাঁটা লাগায়। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে অঝোরে। কিন্তু রাস্তার মাঝপথেই শুরু হয় প্রবল বর্ষণ। শিবদ্যুতি দৌড়তে দৌড়তে অপেক্ষাকৃত একটা পুরনো বাড়ির শেডের নিচে এসে দাঁড়ায়। উত্তর কলকাতার এই অলি গলি প্রবীণ বাড়িগুলোর অমোঘ টান, সাথেই মনোরম বৃষ্টিকে শিবদ্যুতি যত বাড়ি দেখে তার নতুন লাগে। তাদের সম্পর্কে নতুন ভাবাবেগের জন্ম দেয়। তার সাথে কিসের একটা অভাববোধ তাকে আঁকড়ে ধরে এই মুহূর্তটায়। শিবদ্যুতি একটা সিগারেট ধরায় এবং মুখে একটা আক্ষেপসূচক শব্দ করে মনে মনে বলে ওঠে, ইস, হাতের কাছে যদি একটা ডায়েরি থাকতো মন্দ হতো না। শহরের এই বৃষ্টি ভেজা নীরবতাকে শব্দবন্দি করা যেত। অগত্যা এই মনোরম মুহূর্তকে শিবদ্যুতি সিগারেটকে সঙ্গী করেই বর্ষণের অবিরত তালে বিভোর হয়ে যায়। দেখতে দেখতে বৃষ্টিটা এখন অনেকটাই ধরে এসেছে। শিবদ্যুতি বিভোর ভাব কাটিয়ে হাঁটা লাগায়। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বৃষ্টি না হলে এই সময়টা এই অলিগলিগুলোকে দখল করে বাচ্চারা খেলা করে। আশেপাশের বাড়ির বয়স্ক মানুষজনেরা রোয়াকে বসে বৈকালীন আড্ডায় মেতে ওঠে। তখন বেশ একটা গমগমে ভাব থাকে, কিন্তু বৃষ্টির দরুন এখন সবকিছুই নিস্তব্ধ। এই বৃষ্টির পর মুহূর্তের নিস্তব্ধতা শিবদ্যুতির বেশ পছন্দ হয়। একটা আচ্ছন্ন সিক্ততার সুবাস শিবদ্যুতিকে আনমনা করে তোলে।
গলির বাঁক ঘুরতেই আচমকা একটা ধাক্কায় সে কিছুটা হকচকিয়ে যায়। সামনের দিকে চাইতেই তার চোখ আটকে যায়। শিবদ্যুতি দেখে একটা অনূর্ধ্ব 30 বছর বয়সী মেয়ে এই আষাঢ়ের মেঘলা ম্লান সায়ান্নেও শরতের বিহানকালীন দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। তার আয়ত চোখের শীতল চাহনি জুড়ে নিবিড়তা শিবদ্যুতির শরীরের শিহরণ খেলিয়ে দিল মুহূর্তের মধ্যে। মেয়েটার চুলগুলো খোঁপা করা, কপালে ছোট্ট একটা টিপ, এবং তাকে ঘিরে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ। মেয়েটা ঈষৎ শ্যামলা, কিন্তু তার এই বাহ্যিক রূপের লাবণ্যতা যেন তার গাত্রবর্ণকে ঢেকে রেখেছে। একটা বাঁধা যেন তার শান্ত স্নিগ্ধতাকে আবৃত করে রেখেছে। আচমকা মেয়েটার লজ্জা মিশ্রিত উক্তিতে শিবদ্যুতির সম্বিত ফেরে। মাফ করবেন, আসলে একটু তাড়ায় আছি তো খেয়াল করিনি ঠিক আপনাকে। এই বলে মেয়েটা দ্রুত শিবদ্যুতির তরফ থেকে কোনো উত্তরের প্রত্যাশা না করে তাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। সবই ঠিক আছে, কিন্তু মেয়েটার এই লজ্জা মিশ্রিত উত্তরে একটা দুরাগত অপরাধ বোধ শিবদ্যুতি খেয়াল করে। সে ঘুরে মেয়েটাকে ডাকে, এই যে শুনছেন ম্যাডাম, শুনছেন? কিন্তু মেয়েটা কোনো উত্তর তো করেই না, বরং তার হাঁটার গতি আরো বাড়িয়ে ও প্রান্তের গলির বাঁকে অদৃশ্য হয়ে যায়। ভারী অসভ্য মেয়ে তো, সামান্য সৌজন্য বোধটুকু নেই। শিবদ্যুতি মনে মনে বলে। পর মুহূর্তেই সে ভাবে, আচ্ছা মেয়েটা যদি সাড়াও দিত, কি বলতো সে তাকে তো চেনেই না সে। শিবদ্যুতি আর ভাবে না। সন্ধ্যা ইতিমধ্যে নেমে এসেছে উত্তর কলকাতার বৃষ্টি ভেজা এই ছোট ছোট গলিগুলোর মধ্যে। সে দ্রুত হাঁটা লাগালো বাড়ির পথে। মেয়েটা হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো একটা বিশাল দোতলা বাড়ির সামনে। আশেপাশে কোলাহল কম, দূরে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। মেয়েটা দেখল বাড়ির নেম প্লেটে লেখা রয়েছে রাইজ ভিলা। হ্যাঁ, ঠিকানা অনুযায়ী এই বাড়িটাই। মেয়েটা ব্যাগ থেকে ফোন বার করে একটা আনসেভড নাম্বার ডায়াল করলো। হ্যালো, কে বলছেন? বাবু, আমি শোভনা। কাল রাতে আপনি আমার বাড়ি এসেছিলেন, অর্ধেক টাকা কাল দিয়ে দিয়েছিলেন, বাকি বলেছিলেন আজ দেবেন, কাজ শেষের পর। শেষের কথাগুলো বলতে গিয়ে মেয়েটার গলা কেমন যেন বুঝে আসে। তারপর ওপাশ থেকে আগন্তুক কিছুটা সময় নিয়ে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, এসছিস? দরজা খোলা আছে, ডান দিকের সিঁড়ি দিয়ে উঠে 3 নম্বর ঘরে চলে আয়। বাকি কথা ঘরেই করবো, কেমন? লোকটার দোলানো চালের ঘোর মেশানো কথাগুলো শুনে মেয়েটার বুঝতে বাকি রইল না লোকটা মদ্যপ। মেয়েটা মনে মনে ভাবে, এ আর নতুন কি? প্রত্যাহিক জীবনের মঞ্চে এটা মহড়ার একটা ছোট্ট অংশ মাত্র। সে আর দেরি করল না, সদর দরজা ঠেলে লোকটার কথা মতন সিঁড়ি ভেঙে গন্তব্যে এসে মেয়েটা দরজায় নক করল। ভেতর থেকে সেই গলা ভেসে আসলো, দরজা খোলা আছে, ভিতরে আয়। মেয়েটা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে দেখলো বছর 40-এর একটা পুরুষ এক হাতে সিগারেট ও আর এক হাতে মদের গ্লাস নিয়ে একটা ইজি চেয়ারে উপর বসে রয়েছে। সে সিগারেট থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডলী এই আধো অন্ধকার ঘরে একটা আলাদা পরিবেশের সৃষ্টি করেছে। ঘরে একটা ছোট নীল রঙের নাইট ল্যাম্প জ্বলছে। মেয়েটা ইতস্তত করে লোকটার সামনে এসে দাঁড়ালো। লোকটা গ্লাসে একটা চুমুক দিয়ে ঘোলাটে কামুক চোখ নিয়ে মেয়েটার দিকে চাইল। সাথে একটা বাঁকা হাসি খেলে গেল লোকটার মুখে। লোকটা ইঙ্গিত করে মেয়েটাকে
খাটের উপরে বসতে পড়ল। মেয়েটা দেখল এক দুর্নিবার লালসার স্রোত লোকটার সামগ্রিকতা জুড়ে খেলা করে বেড়াচ্ছে। তীব্র অস্বস্তিতে মেয়েটার সারা শরীর কেমন যেন গুলিয়ে উঠল। সে আর চেয়ে থাকতে পারল না লোকটার দিকে। অন্যদিকে মুখ ঘোরাতেই দেখল ওপাশের দেওয়ালে একটা ফটো ফ্রেম টাঙানো। ওই স্বল্প আলোতেও মেয়েটা দেখতে পেল একটা দম্পতির ছবি। শোভনার চিনতে বাকি রইল না লোকটাকে। মুহূর্তেই শোভনাকে কি যেন একটা অজানা ভয় গিলে ফেলল। তীব্র রাগ অনুকম্পায় তার সমগ্র শরীর রি রি করে উঠল। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল তার চিবুককে ছুঁয়ে গেল। শোভনার চোখের দৃষ্টি অনুসরণ করে আগন্তুক সেই দিকে চাইল। তারপর শোভনাকে উদ্দেশ্য করে বলল, ওভাবে তাকিয়ে দেখছিস কি? ওটা আমার বউরে মাগি। হারামজাদি মেয়ে ছেলেটা আমার জীবনের সব আনন্দগুলো শেষ করে দিল। বিয়ের কিছুদিনের মাথায় মাগিটার শরীর কেমন যেন দুর্বল হতে থাকে। পরীক্ষা করে জানা গেল OHSV নামে একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ততদিন ওর ভ্যাজাইনাতে ইনফেকশন দেখা দেয়। এই ডিজিজে সেক্স করা মানে নিজের শরীরে নিজের ইচ্ছায় ওই রোগকে স্থান দেওয়া। আস্তে আস্তে আরো দুর্বল হয়ে যায় ও। ওষুধপত্র কাজ দিচ্ছিল না ঠিকঠাক। তারপর হারামজাদি সোজা স্বর্গে। হয়ে ওঠেনি আমার আত্মসুখের নিবারণ। She was a fucking bitch. তাই তো সুখ পেতে আজ তোকে ডেকেছি রে। শুনতে শুনতে শোভনার খুব মায়া লাগে মেয়েটার জন্য। শোভনা ভাবে, এটা কি ধরনের মানসিকতা লোকটার? মৃতা স্ত্রীর প্রতি কোনো সহানুভূতিটুকু নেই। নববধূ স্ত্রীর থেকে তার আত্মার সুখের নিবৃত্তি ঘটাতে পারেনি বলে লোকটা আজ তাকে ডেকেছে। ছি! লোকটা আবার বলে ওঠে, কিরে চুপ করে আছিস কেন? আজ আমায় সুখ দিবি না? তুই দিবি না? তারপর লোলুপ সাপদের মতো মেয়েটার উপর ঝাঁপিয়ে তাকে বিবস্ত্র করতে থাকে। ডুবিয়ে দেয় তার মুখ শোভনার সমগ্র শরীর জুড়ে। মেতে ওঠে তার আত্মসুখের খেলায়। বর্ষণমুখর গোধূলি বেলার এই আকস্মিকতা শিবদ্যুতি ঘরে ফেরার সাথে সাথেই ভুলে গেল। আচ্ছন্ন বিষাদমাখা এই ঘর জুড়ে আবার নেমে এলো অদূরবর্তী একটা চাপা নিঃসঙ্গতা। ঘরের এই চাপা নিঃসঙ্গতা শিবদ্যুতি আর নিতে পারল না। জানলাগুলো সে খুলে দিল। বাইরের ফুরফুরে ঠান্ডা বর্ষণ সিক্ত বাতাস খেলে বেড়াতে লাগলো সারা ঘর জুড়ে। শিবদ্যুতির শরীরটা প্রশান্তিতে ভরে উঠল। শিবদ্যুতি তার স্টাডি টেবিলে বসে সেই তৃপ্তিদায়ক ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগলো। শিবদ্যুতির একটা বরাবরের অভ্যেস আছে, তার জীবনের বৈচিত্র্যবিহীনতাকে শব্দবন্দি করা। এমনিতেও একাকী শিবদ্যুতি লেখালেখি করতে বরাবরই পছন্দ করে। কে জানে, এটাতেই সে আনন্দ খোঁজে। সেই মতন টেবিলে থাকা তার নিত্যসঙ্গী ডায়েরিটা খুলে পেনের খসখস শব্দে লিখতে শুরু করলো আজকের পাণ্ডুর ঘটনাবলীর বৃত্তান্ত। লিখতে লিখতে হঠাৎই তার মনে পড়ে গেল বৃষ্টি পরবর্তী সাঁঝের সেই ঘটনার কথা, যেটার সামগ্রিকতা ঘিরে ছিল একটা অপরিচিতা নারী। ঘিরে ছিল সেই অপরিচিতার উদ্বেগ মিশ্রিত চাঞ্চল্যতা। মেয়েটার মুখটা ভেসে ওঠে শিবদ্যুতির সামনে। মেয়েটা সম্পর্কে নানাবিধ ভাবতে শুরু করে সে। ভাবনার আবেগে সে ডুবে যায়। বাইরের মৃদুমন্দ ঠান্ডা হাওয়া এসে
শিবদ্যুতিকে ছুঁয়ে যায়। বহু দূরব্যাপী আচ্ছন্ন নিদ্রার হাতছানিতে সে বিভোর হয়ে যায়, আলিঙ্গন করে নেয় নিদ্রাকে। সেই নিদ্রা বিভোর স্বপ্নে সে একটা মেয়েকে দেখতে পেল। মেয়েটা অর্ধনগ্ন, মেয়েটার সর্বাঙ্গ জুড়ে অজস্র হাতের ছাপ, কোথাও কোথাও কামড়ের দাগ, কোথাও আবার প্রহারের চিহ্ন। মেয়েটা তার হাত দিয়ে নগ্ন স্থানগুলোকে ঢাকতে চেষ্টা করছে, কিন্তু মেয়েটার মুখটা বাঁধা, শুধু চোখ দুটো খোলা। সেই চোখের সমগ্রতা জুড়ে যন্ত্রণা। কিন্তু মেয়েটা শিবদ্যুতিকে দেখে এত চঞ্চল হয়ে উঠছে কেন? একটা অজানা উদ্বেগ যেন গ্রাস করতে চাইছে মেয়েটাকে। শিবদ্যুতি মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটা একইভাবে সেই ভাবাবেগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শিবদ্যুতি এবার ইতস্তত ভাবে হাতটা বাড়িয়ে মেয়েটার মুখের বাঁধনটা খুলে দেয়। কিন্তু এই মেয়েটা তো... ঘুমটা ভেঙে যায় শিবদ্যুতির। অজানা উদ্বেগে তার সারা শরীর কেঁপে ওঠে। দেখে সারা শরীর ঘামে ভিজে গেছে। চেয়ারের উপর একভাবে স্থাণু হয়ে বসে থাকে সে। পাখার মৃদু গতির শব্দ ছেয়ে আছে সারা ঘরময়। ঘরের কোণের ঘড়িটা টিক টিক শব্দে এগিয়ে চলেছে সামনের দিকে। এ তো ভারী আশ্চর্য। শিবদ্যুতি এত বছরের নিঃসঙ্গ জীবনে তো বহু স্বপ্ন দেখেছে, কিন্তু এই স্বপ্নের মানে কি? একটা অজানা মেয়েকে স্বপ্নে দেখা, যাকে সে চেনে পর্যন্ত না। কই, অফিসে তো বহু মহিলা কর্মচারী রয়েছে, তাদের সাথে কাজের সুবাদে কথাও হয় রীতিমতো, কিন্তু এরকম কোনো মেয়ে তো কোনোদিন তার স্বপ্নে আসেনি। তাছাড়া মেয়েটার ওরকম অদ্ভুত উপস্থিতি কেন? অর্ধনগ্না অবস্থা, সারা গায়ে হাতের ছাপ, আঘাতের দাগ, মুখ বাঁধা, আর মেয়েটা তাকে দেখে ওরকম ছটফটি বা করছিল কেন? অজস্র প্রশ্ন শিবদ্যুতির মাথায় ঘুরতে থাকে। ভাবনা তো শিবদ্যুতি এর কোনো দিশা খুঁজে পায় না। আকাশ পাতাল ভাবতে থাকে এই নিয়ে। বাবু, আমাকে ছাড়ুন, আপনার সময় শেষ হয়ে গেছে। আপনি সময়েরও বেশি সময় নিয়ে ফেলছেন এবারে। প্রচন্ড অস্বস্তি হতে লাগলো শোভনার। সাথে একটা চেনা ভয়ে তার শরীর ঘেমে উঠতে লাগলো। তার সারা শরীর একবার যেন রিড়ি করে উঠল। চুপ, একদম চুপ। আজ আমার মন যতক্ষণ না ভরবে ততক্ষণ তোর সাথে খেলবো আমি। একটা ক্রূর শয়তানি হাসি হেসে ওঠে পিশাচটা। নগ্না শোভনাকে আত্মসুখের খেলায় মত্ত মদ্যপ লোকটা আরো নিংড়ে নিতে থাকে। নিরুপায় শোভনার চোখে এবার বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। সেই জল বাঁধ না মেনে অঝরে নেমে আসে তার গালবে। সে তার সর্বশক্তি দিয়ে এক ঝটকায় লোকটাকে তার শরীরের ওপর থেকে ঠেলে ফেলে দেয়। উঠে পড়ে তার নগ্ন দেহটাকে সে পোশাকে আচ্ছাদিত করতে থাকে, কিন্তু পারে না। লোকটা উঠে এসে শোভনাকে আবারও বিবস্ত্র করতে থাকে। মেয়েটা বাঁধ সাধলে সজোরে মেয়েটার গালে পরপর দুটো থাপ্পড় মারে। ডুকরে কেঁদে ওঠে শোভনা। মাগি, পালিয়ে যাবি তুই? বলেছি না, যতক্ষণ না আমার ইচ্ছা হচ্ছে তোকে আমি এখান থেকে যেতে দেব না। আমাকে এই সুখ থেকে বঞ্চিত করবি তুই, হারামজাদি বেশ্যা। এই বলে সেই পিশাচটা আবারও শোভনার গালে থাপ্পড় মারে। পাশবিক বাঁধনে মেয়েটাকে জাপটে ধরে।
লালসান্বিত দংশনের ছাপ আঁকতে থাকে তার সারা শরীর জুড়ে। অসহায় শোভনা সেই বাঁধন ছাড়ানোর বৃথা চেষ্টায় ক্লান্ত হয়ে ওঠে। ভাবতে থাকে তার নিষ্ঠুর ভাগ্যের কথা, শৈশবের নির্দয় স্মৃতির কথা, যার জন্যে তার স্থান আজ এই ভাগারে, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এইসব ভাবতে ভাবতে শোভনা অনুভব করল লোকটার বাঁধন এবার শিথিল হয়ে এসেছে। অনেকটা সময় কেটে গেছে, কিন্তু শোভনা আগের সেই পদক্ষেপ নিতে ভয় পায়, প্রহারের ভয়। কে আছে এই বিপুল পৃথিবীতে যে তাকে রক্ষা করবে? মুখ বুজে সহ্য করা ছাড়া তার কাছে বিকল্প কোনো উপায় তো আর নেই। এবার লোকটা নিজেই বলে ওঠে, যা মাগি, তোকে ছেড়ে দিলাম, আমার সুখ মিটেছে, তুই আমাকে সুখী করেছিস। এই বলে লোকটা শোভনার উপর থেকে উঠে পড়ে, নিজের দুলন্ত নগ্ন শরীরটাকে টেনে নিয়ে গেল টেবিলের কাছে। সেখানে রাখা মদের বোতল থেকে অবশিষ্ট তরল আগুনটা গলাধঃকরণ করল। কুণ্ঠিত শোভনা ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে বস্ত্রে আচ্ছাদিত করতে লাগল। কাপড় পরা শেষ হলে সে ভয়ে ভয়ে লোকটার কাছে এগিয়ে যায় এবং বলে, বাবু। লোকটা ঘোলাটে লাল চোখ নিয়ে চায় শোভনার দিকে, বলে, কি হলো আবার? আপনি আপনার নির্ধারিত সময়েরও বেশি সময় নিয়ে নিয়েছেন, তাই সেইটুকু সময়টুকুর টাকা আমি চাই। কথাটা শোনা মাত্র লোকটার চোখ ভাটার মতো জ্বলে ওঠে। সে আবারও থাপ্পড় মারে মেয়েটাকে। কি টাকা চাই তোর মাগি? টাকা? যে অতিরিক্ত সুখটা তোকে দিলাম সেটাতে মন ভরেনি হারামজাদি। টাকা পাবি না, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। এই বলে লোকটা শোভনাকে এক ধাক্কায় ফেলে দেয়। সে ভয়ে আর কিছুই বলতে পারে না। বিধ্বস্ত মন নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে বৃষ্টি ভেজা কোলাহলহীন রাস্তায় দাঁড়ায়। রাতের আকাশে আবারও বর্ষার মেঘ জমেছে। টিমটিমে দূরবর্তী তারাগুলো আজ ঘুমাতে গেছে কালো মেঘের আড়ালে। চাঁদটাও আজ তার জ্যোৎস্নায় ভিজিয়ে দিচ্ছে না এই রজনীকে। মাঝে মাঝে গাছের পাতাগুলোর মর্মর ধ্বনি একটা চাপা আলোড়ন সৃষ্টি করছে এই নির্জন নিশীথে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের জীবনের দুর্বিষহ দুঃখের কথা মনে করে আবারও কেঁদে ওঠে শোভনা। এ কোন পূর্বজন্মের ফল তাকে পেতে হচ্ছে? কেন অদৃষ্ট এত কঠোর তার জীবনের প্রতি? ভাবতে ভাবতে সে নিজের মনকেই সান্ত্বনা দেয়। সে তো বারবনিতা, এটাই তো তার স্বাভাবিক জীবন। অনেক সময় এই তীব্র নিন্দনীয় জীবিকা ছেড়ে দেওয়ার কথাও ভাবে, কিন্তু ওই সমাজের করাল গ্রাস এ অতিক্রম করে সে নতুন শুরুর কথা ভাবতে পারে না। হেরে যায় নিজের ভীরুতার কাছে। আকাশ ভেঙে এবার টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা পড়তে থাকে। মুখটা তুলে সেই জলের শীতল স্পর্শগুলোকে আলিঙ্গন করতে থাকে শোভনা। গালের উপর শুকিয়ে যাওয়া দুঃখ স্নাত চোখের জলের ছাপ ধুয়ে যেতে থাকে ওই নবীন জলের ছোঁয়ায়। মনটা আচ্ছন্ন হয়ে আসে শোভনার। ভুলে যেতে থাকে কিছুক্ষণ আগের সেই ঘটনার কথা। না ভুললে যে পরবর্তী দিনগুলো
অতিবাহিত করতে পারবে না। কি অদ্ভুত, তাই না? এই অর্থবান মানুষগুলোই নাকি মহানগরীর স্তম্ভ, মহানগরীর সুন্দরতা নাকি এরাই ঘিরে থাকে, এই তাদের সুন্দরতম বহিঃপ্রকাশ। উচ্চ স্তরে থাকা এই মানুষগুলো যে শহরের নিচু স্তরের মানুষজনদের থেকেও ঘৃণ্য মানসিকতার পরিচয় নিয়ে ভদ্রতার পোশাক পরে শিক্ষিত রুচিশীলতার বড়াই করে বেড়ায়, এই তাদের রুচির পরিচয়। এতটাই কি নীচ তাদের রুচি? সেই রাতের পর কেটে যায় প্রায় 1 সপ্তাহ। কোলাহল মুখর কলকাতার শব্দস্রোতকে অতিক্রম করে গোধূলি বেলায় যখন শিবদ্যুতি উত্তরের ওই নিস্তব্ধ গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটতে থাকে, তখন সেই অদ্ভুত স্বপ্নের কথা তার মাথায় আসে। হাঁটতে হাঁটতে তার মনে এক ক্ষীণ প্রত্যাশা জাগে, যদি আজ মেয়েটার সাথে তার দেখা হয়ে যায়। কিন্তু না, একটা হতাশা নিয়ে শিবদ্যুতি বাড়ি ফিরে আসে। মাঝে 2 দিন সে ঘুমের মধ্যে সেই একই স্বপ্ন দেখেছে। ঘুম ভাঙলে তার অদম্য একটা আগ্রহ জন্মায় মেয়েটাকে জানার, চেনার। কিন্তু ভাবনার প্রত্যাশা বাস্তবে এনে দেয় অপ্রত্যাশা। এরকমই এক সন্ধ্যার দিকে শিবদ্যুতি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ক্রসিংয়ের জন্য দাঁড়ায়। রাস্তার প্রত্যাহিক যানজটের ভিড়ে চোখ বুলোতে বুলোতে হঠাৎ চোখে পড়ে রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দিকে। শিবদ্যুতির বুকের স্পন্দন বেড়ে ওঠে। মুহূর্তের মধ্যে সেই স্বপ্নের কথা ভুলে যায়। ততক্ষণে শিবদ্যুতিকে আচ্ছন্ন করে মেয়েটার স্বাভাবিক সৌন্দর্যতা মুগ্ধ করে মেয়েটার উপস্থিতি তাকে। মেয়েটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে এদিক ওদিক করে তারপর ডান হাতের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। শিবদ্যুতি অপলক চোখে মেয়েটার দিকে চেয়ে থাকে। তার মুখে কখন যেন একটা স্মিত হাসি খেলে যায়। সেদিন বাড়ি ফিরে আর কাজে মন বসাতে পারে না শিবদ্যুতি। ডায়েরিটা খুলে এলোমেলো ভাবে কি যেন লিখতে থাকে। লিখতে লিখতে ঘুমিয়ে যাওয়া শিবদ্যুতির এক প্রকার রোগ। তারই অজান্তে নিদ্রাবিষ্ট শিবদ্যুতির মাথাটা কখন যেন ওই খোলা ডায়েরির পাতাগুলোর উপর নেমে আসে। সেই ঘুমের মধ্যে শিবদ্যুতি আবার সেই মেয়েটাকে দেখতে পায়, কিন্তু তার উপস্থিতিটা আগের মতো না। দেখে পোশাকে আচ্ছাদিত মেয়েটা তার দিকে চেয়ে আছে। তার মুখে একটা ক্ষীণ উজ্জ্বলতা, আয়ত গহীন চোখে কাজল, কপালে একটা ছোট্ট টিপ, মুখে একটা স্মিত হাসি। কিন্তু সেই হাসিকে ছাপিয়ে ফুটে উঠছে ভয়। কিন্তু কেন? মেয়েটার পা দুটো বাঁধা কেন? শিবদ্যুতির ঘুমটা আবারও ভেঙে যায়। সেই আগের মতন হাজারো চিন্তা তার মাথার মধ্যে ঘুরতে থাকে। সে ভাবে, এইভাবে মাঝে মধ্যে মেয়েটা তার স্বপ্নে কেন আসছে? নিশ্চয়ই তার অবচেতন মন জুড়ে মেয়েটা আচ্ছন্ন হয়ে আছে, নইলে এভাবে স্বপ্নে আসার তো কোনো মানে হয় না। তবে কি নিজ মনের অজান্তেই মেয়েটাকে তার ভালো লেগে গেছে? মেয়েটার সম্পর্কে ভাবতে ভাবতে কি তার অবচেতন মন দুর্বল হয়ে পড়ছে তার প্রতি? আজকাল শিবদ্যুতি কেমন যেন মন মরা হয়ে থাকে। কাজে ঠিকঠাক মন বসাতে পারে না। কেমন যেন একটা অগোছালো ভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। একেতেই নিঃসঙ্গ জীবনের দোলাচল, তার উপর এই চূড়ান্ত বিশৃঙ্খলতা শিবদ্যুতিকে ছন্নছাড়া করে তুলেছে। এখন শুধু ওই শহরের নিঃসঙ্গতা জুড়ে মেয়েটা তাকে ঘিরে থাকে না, শব্দমুখর ব্যস্ততার মধ্যেও মেয়েটা তাকে আচ্ছন্ন করেছে। শিবদ্যুতির সঙ্গহীনতাকে এখন সেই মেয়েটা সম্পূর্ণরূপে দখল করেছে।
সারাদিন সে মুখিয়ে থাকে একটা চমকপ্রদ সাক্ষাৎকারের জন্য। এরকমই একদিন অলস দুপুরে অফিসের টিফিন টাইমে ক্যান্টিনের এক কোণে বসে শিবদ্যুতি আনমনে ধূমপান করছিল। সামনে রাখা ছিল খাবারের অর্ধেকাংশ। হঠাৎই ওর বয়সের একটা লোক এসে উল্টো দিকের চেয়ারটায় এসে বসে। তারপর শিবদ্যুতির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, এই শিবদ্যুতি? চমক ভাঙতে শিবদ্যুতি দেখে তার সামনে কখন যেন অরিন্দম এসে বসে রয়েছে। অরিন্দম এই আইটি সেক্টরে শিবদ্যুতির সমপদস্থ কর্মচারী। অফিসে একমাত্র এরই সাথে শিবদ্যুতির যা একটু ঘনিষ্ঠতা রয়েছে, যদিও ছেলেটা একদমই শিবদ্যুতির উল্টো এবং বেশ ভালো রকমেরই আড্ডাবাজ ও ফাজিল। বাড়ি কলকাতাতে, বিয়ে হয়ে গেছে, তবে স্ত্রীর প্রতি যে খুব অনুগত সেটা বলা চলে না। শিবদ্যুতি এবার ইতস্তত করে বলে, হ্যাঁ 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 বল। বল মানে? বলবি তো তুই। আজ প্রায় 2 সপ্তাহ হয়ে গেল তোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। সবসময় কি যেন ভাবতে থাকিস, তার উপর কাজেরও ঠিকঠাক মন নেই। যে শিবদ্যুতি কাজের ক্ষেত্রে সবসময় আমাদের চেয়ে বেশি সিরিয়াস, তার এই অবস্থা। ব্যাপারটা তো ভালো না বস। দয়া করে এই মহাশয়টাকে বলবেন আপনার হয়েছেটা কি? কই কিছু তো হয়নি, আমি তো ঠিকই আছি। ঠিক নেই, আমি আমার অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছি। পেট ব্যথা, মাথা ব্যথা, না প্রেমে ছেঁকা? এই কি সমস্যা বলে ফেল ছটপট। শিবদ্যুতির নীরব ভাব দেখে অরিন্দম আবার বলে ওঠে, আরে চিল বস, লাইফ ইজ ফর চিলিং, নট ফর থিঙ্কিং টু মাচ। আচ্ছা বেশ, তোকে বলতে হবে না। তোর সমস্যার একটা সমাধান আমার কাছে আছে। এত বছর তো হয়ে গেল, বিয়ে তো করলি না। আরে সেলফ স্যাটিসফ্যাকশন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সেলফ স্যাটিসফ্যাকশন বলতে? আরে বুঝছিস না, ব্যাপারটা হচ্ছে আসলে। বলতে গিয়ে অরিন্দম থেমে যায়। হঠাৎই তার মনে হয় সত্যিটা বলে দিলে যদি শিবদ্যুতি না মানে, তাই সে সংক্ষেপে বলল, আজকে বিকালে আমার জন্য দাঁড়াবি? হ্যাঁ, তোর মুড আজকে আমি ঠিক করে দেবো। একটা দারুণ জায়গায় নিয়ে যাবো তোকে, কিন্তু এটা সিক্রেট কিন্তু। হ্যাঁ সিক্রেট? যা বলার এখনই খুলে বল অরিন্দম, কোথায় নিয়ে যাবি? আরে ওটাই তো গুরু, বলে দিলে সিক্রেট, আর সিক্রেট থাকলো কই, তাই না? এই বলে অরিন্দম সেখান থেকে উঠে গেল। বিকেলে কথা মতন অরিন্দম শিবদ্যুতিকে তার পরিকল্পিত স্থানে নিয়ে যেতে চাইলে শিবদ্যুতি প্রথমে খুব জোরাজোরি করছিল। তারপর এক প্রকার ইচ্ছার বিরুদ্ধে অরিন্দম শিবদ্যুতিকে টানতে টানতে নিয়ে যায়। মেট্রোতে উঠে শিবদ্যুতি অলস কণ্ঠে বলে, এ অরিন্দম, কোথায় নিয়ে যাচ্ছিস বলতো আমাকে? পরিষ্কার করে বলবি একবার। তোর এই ভনিতা আমার ভালো লাগছে না কিন্তু। চিল চিল, ধৈর্য ধরো বস, এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ। এইভাবে সময়গুলো চলমান মেট্রোর মধ্যে দিয়ে বইতে থাকে। শেষ গন্তব্যের পাতাল গাড়িটি একের পর এক স্টেশনে থামে, তারপর আবার চলতে শুরু করে। কিছুক্ষণ পর অরিন্দম শিবদ্যুতির উদ্দেশ্যে বলে উঠল, চল এবার নামতে হবে, চলে এসেছি। চল মানে? এরপর তো শোভা বাজার, আর আমি তো এখানেই থাকি। এখানে কি এমন তোর সিক্রেট জিনিস আছে? একটু খুলে বলতো। আছে আছে গুরু, আর একটু অপেক্ষা করো। স্টেশন থেকে নেমে দৈনন্দিন যাপনে ব্যস্ত লোকজনের কোলাহল, যানজটের ব্যস্ততা, মহানগরীর উচ্ছ্বাস, এই সমস্ত কিছুকে অতিক্রম করে নির্জীব উত্তর কলকাতার স্মৃতি বিজড়িত ঐতিহ্যময় বয়সের ভারে প্রবীণ সেই হাজারো অলিগলির ভিড়ে কোনো এক গলির মধ্যে দিয়ে শিবদ্যুতি অরিন্দমকে অনুসরণ করে হাঁটতে থাকে। সেই চেনা গলির কোনো অজানা গন্তব্যে যার ঠিকানা শিবদ্যুতির জানা নেই। আকাশে আষাঢ়ের কালো বর্ষণমুখর মেঘ জমেছে আবার। ইতিমধ্যেই সে কালো মেঘের ভারে অস্তগামী সূর্যের বৈকালীন আলো ঢাকা পড়ে গেছে।
তার ফলে সন্ধ্যা নেমে এসেছে অনেক আগেই। মাঝে মধ্যে দুরাগত মেঘের ডাক মৃদু লহরী তুলে আবার চুপ করে যাচ্ছে। গলির মুখের ল্যাম্পপোস্টগুলো এখনো জ্বলে ওঠেনি। হাঁটতে হাঁটতে অরিন্দম শিবদ্যুতিকে নিয়ে একটা অপেক্ষাকৃত ফাঁকা গলির মধ্যে ঢোকে। এদিকে দুই পাশে বাড়িঘর নেই বললেই চলে, শুধু সেই সরু গলিকে ঘিরে রেখেছে কবেকার স্যাঁতস্যাঁতে পাঁচিলগুলো। সেই গলির শেষ প্রান্তের একটা প্রায় জীর্ণ বাড়ির সামনে এসে দাঁড়ায় দুজন। তারপর অরিন্দম শিবদ্যুতিকে উদ্দেশ্য করে বলে ওঠে, নে পৌঁছে গেছি, এই হচ্ছে সেই জায়গা। হ্যাঁ, আজকে এখানে হবে তোমার সেলফ স্যাটিসফ্যাকশন গুরু। দেখ অরিন্দম, আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, কিন্তু কি চাইছিসটা কি বলতো? আর কি বা আছে এই পুরনো বাড়িতে? এই বলে জিজ্ঞাসু চোখে শিবদ্যুতি অরিন্দমের দিকে চায়। দেখে অরিন্দমের মুখে একটা শয়তানি হাসি। অরিন্দম কিছুক্ষণ শিবদ্যুতির দিকে চেয়ে দেখে যে সে আদেও তার পরিকল্পনা বুঝতে পারছে কিনা, কিন্তু দেখে না, সেই সন্দেহ তো জাগেইনি, বরং তার বদলে শিবদ্যুতির মুখ জুড়ে ফুটে উঠেছে ক্লান্তি আর বিরক্তির ছাপ। আর দেরি না করে সেই রহস্য ঘেরা নীরবতা ভেঙে অরিন্দম দরজায় টোকা মারে। কিছুক্ষণ বাদে দরজা খুলে একটা মেয়ে বাইরে বেরিয়ে আসে। দেখে দুটো পুরুষ দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা ভালোভাবে চেয়ে দেখে, তারপর সরাসরি তাদেরকে বলে, আসুন দাদা বাবুরা, ভেতরে আসুন। দেখেছিস কি মধুর আহ্বান? আহা, প্রাণটা যেন জুড়িয়ে গেল শিবদ্যুতি। মন চাইছে এই সুধা সমুদ্রে এখনই ডুব দিয়ে আত্মতৃপ্তির অমৃত ধারা পান করি। এই রকম পরিবেশে অরিন্দমের এই কাব্যিক ভাব প্রচণ্ড বিরক্তিকর লাগে শিবদ্যুতির, কিন্তু সেই বিরক্তি ভাবকে ততক্ষণে আবৃত্ত করে তোলে একটা ভালো লাগা। কারণ ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসা আলোয় শিবদ্যুতি মেয়েটাকে চিনতে পারে। সেই চেনা সুবাস শিবদ্যুতিকে আচ্ছন্ন করে তোলে। বিহল চোখে একভাবে চেয়ে থাকে মেয়েটার দিকে। আরে, এই সাক্ষাৎকারের জন্যই তো শিবদ্যুতি এতদিন অপেক্ষা করেছিল। এই তো সেই মেয়েটা, এর কাছেই তো লুকিয়ে আছে শিবদ্যুতির হাজারো প্রশ্নের উত্তর। প্রত্যাশা মানুষের জীবনে হতাশা নিয়ে এলেও অপ্রত্যাশা কখনো হতাশ করে না। হয়তো এর মধ্যে দিয়েই মানুষের জীবনের সেই ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ হয়, যেমন আজ হয়েছে শিবদ্যুতির সাথে। শিবদ্যুতির এই চেনা ভাবুক ভাব দেখে অরিন্দম বলল, আরে বস, এভাবে চেয়ে কি দেখছো? ভালো লেগেছে তার মানে? হ্যাঁ, কেমন সারপ্রাইজটা? আরে চল চল, আর ভাবতে হবে না, ভেতরে চল এবার। সারপ্রাইজ? ভালো লাগা? কি বলছে অরিন্দম এগুলো? এই ইঙ্গিতের অর্থ তো মুহূর্তের মধ্যে শিবদ্যুতির মনে একটা আশঙ্কার সঞ্চার ঘটে। অরিন্দম এবার শিবদ্যুতিকে এক প্রকার বগল দাবা করে ঘরের ভেতরে প্রবেশ করে। পরিষ্কার চাদর বিছানো তক্তপোষের উপরে এসে বসে। ঘরের ভিতর সন্ধ্যাকালীন ধূপের গন্ধ। রংচটা দেওয়ালের প্লাস্টারগুলো জায়গায় জায়গায় খসে পড়েছে। খসে পড়া প্লাস্টারের ফাঁকে ফাঁকে যেন এক নিঃশব্দ ইতিহাস লুকিয়ে থাকে, যার সাক্ষী এই ঘর। ঘরের এই দুর্দশার মধ্যেও একটা পরিচ্ছন্নতা ওরা দুজনেই লক্ষ্য করে। মেয়েটি ধীর পায়ে এগিয়ে এসে একটা কাঠের টুল টেনে ওদের সামনে বসে। ঘরের নিস্তব্ধতা তখন ধূপের গন্ধে মোড়া, যেন কোনো অদৃশ্য মন্ত্র উচ্চারিত হচ্ছে। ঘরের ম্লান আলোয় মেয়েটার মুখটা যেন এক পুরনো ক্যানভাসে আঁকা ছবির মতো, চেনা অথচ ধরা দেয় না সহজে।
মেয়েটা এবার নরম অথচ ক্লান্ত মিশ্রিত কণ্ঠে সরাসরি তাদের উদ্দেশ্যে বলে, আমি শোভনা। বলুন বাবুরা, কাকে আগে তৃপ্ত করতে হবে? কথাটা শুনে শিবদ্যুতির বুকটা মুচড়ে যায়। এ কি বলছে শোভনা? মানেটা আর বুঝতে বাকি থাকে না শিবদ্যুতির। শিবদ্যুতির চোখে তখন প্রতিফলিত হচ্ছে এক অন্য ভাবাবেগ। সেই ভাবাবেগে মিশে রয়েছে রাগ ও যতনার অদ্ভুত এক মিশ্র অনুভূতি। শিবদ্যুতির এহেন প্রতিক্রিয়া দেখে অরিন্দম রীতিমতো ঘাবড়ে যায়। অরিন্দম মনে মনে ভাবে, এইবার যদি শিবদ্যুতি তার উপর ঝাঁঝিয়ে উঠে রাগের বশে যদি একটা চড়ি মেরে বসে মেয়েটার সামনে, বেশ্যা হোক বা না হোক, একটা মেয়ের সামনে ওরম ব্যবহার সাধারণত পুরুষ মানুষের আত্মসম্মানে লাগবে বইকে। তাই পরিস্থিতি সামাল দিতে অরিন্দম গলা মেয়েটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোভনা, এক গ্লাস জল আনুন তো, বড্ড তেষ্টা পেয়েছে, তারপর না হয় কাজের কথা বলবো। কথাটা বলে আর চোখে একবার শিবদ্যুতিকে নিরীক্ষণ করে নেয় অরিন্দম। কথাগুলোর মধ্যে কেমন জানি একটা তাচ্ছিল্যের সুর ফুটে ওঠে, যেন মেয়েটার নিকট এই ব্যবহারই একমাত্র উপযুক্ত এবং চূড়ান্ত। মেয়েটা সেখান থেকে উঠে গেলে অরিন্দম তার আগের ছন্দে আর ভনিতা না করে সরাসরি শিবদ্যুতিকে বলে, আরে শিবদ্যুতি, তো তোর তো খুশি হওয়ার কথা। 30-এর কাছাকাছি বয়স হয়ে গেল, বিয়ে তো করলি না। আরে গুরু, যখন পিছুটা নেই তখন সেক্সে কি সমস্যা? তাও আবার একজনের সাথে না, নিত্য নতুন বিভিন্ন জনের সাথে। বস, এই সুযোগ কেউ ছাড়ে? কিরকম উক্কা চেহারা দেখেছিস? তারপর দেখতেও কিন্তু খাসা, ভালো জমবে কিন্তু। হ্যাঁ, কি বলিস? শিবদ্যুতি আর কিছু বলতে পারে না। নীরবে মাথা নিচু করে অরিন্দমের কথাগুলো শুনতে থাকে। তার কাছে আর বলার মতো আছেটাই বা কি? ঘরের মধ্যে এবার শিবদ্যুতির দম বন্ধ লাগতে শুরু করে। অনাবিল দুরাশায় তার দেহ মন যেন ভেঙে যেতে থাকে। আর এক মুহূর্ত সে দেরি না করে ঘর থেকে বেরিয়ে যায়, হাঁটা লাগায় বাড়ির পথে। ইতিমধ্যে আকাশে ঘন থেকে ঘনতর মেঘ জমা হয়েছে। বিদ্যুৎ চমকে উঠছে মাঝে মধ্যেই। যে কোনো সময় আষাঢ়ের বাড়ি রাশি ভিজিয়ে তুলবে এই ব্যস্ত শহরের ক্লান্তিকে। কিন্তু শিবদ্যুতির যেন সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ এই ঘটনা তার ভাবনারও অতীত। অপ্রত্যাশা যে তার জীবনে এমন দুর্নিবার আঘাত হানবে, সেটা শিবদ্যুতি কল্পনাও করে উঠতে পারেনি। যে মেয়েটা কিনা তার সমগ্রতা জুড়ে এত দিন তাকে ঘিরেছিল, সে কিনা একটা বেশ্যা। ভাবতে ভাবতে তার বাষ্পাচ্ছিত চোখের অশ্রুধারা কখন যেন বাঁধ ভেঙে নেমে আসতে থাকে। আর সেই সঙ্গে মেঘের প্রবল গুরুগম্ভীর ডাকে বাড়িধারা এসে ভেজাতে থাকে এই শহরের ক্লান্তিকে, ভিজিয়ে দিতে থাকে মনের দিক থেকে বিধ্বস্ত এক নিঃসঙ্গ জীবনকে। বাড়ি ফিরে শিবদ্যুতি যেন আরো ছন্নছাড়া হয়ে ওঠে। টলমল চিত্তের দুর্নিবার কম্পন শিবদ্যুতি যেন আর নিতে পারে না। ধপ করে খাটের উপর বসে পড়ে। মহানগরীর ছন্দহীন নিঃসঙ্গ জীবনে যখন ধীরে ধীরে একটা সঙ্গের সঞ্চার ঘটতে শুরু করেছিল, তখনই এই মেয়েটার সত্যতা প্রলয়ঙ্কারী ঝড়ের মতন তার জীবনটাকে ওলট পালট করে দেয়। নিরোধক অন্তরের সংঘর্ষ চলতে থাকে শিবদ্যুতির মধ্যে। দ্বন্দ্বের প্রকার তার মনের গ্রাহ্য অগ্রাহ্যের স্থানকে এতটাই ঢেকে রেখেছে যে সে কোনো কিছুকেই ঠিক করে উঠতে পারছে না। শিবদ্যুতি মনে মনে ভাবে যে মেয়েটা কিনা তার মনের একাকিত্বতা
জুড়ে এত দিন ছিল, তার ভালো লাগার আবেশ হয়েছিল, সেই মেয়েটার পরিচয় এই যে দুর্বলতা শোভনার প্রতি তার আস্তে আস্তে তৈরি হচ্ছিল, সেটা মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে যায়। এখন সে বুঝতে পারছে প্রথম দিনের দেখা স্বপ্নের অর্থটা। শিবদ্যুতি বুঝে উঠতে পারে না এখন তার কি কর্তব্য। মেয়েটাকে কি তার ভুলে যাওয়া উচিত? কিন্তু কেন? সে পতিতা বলে কি সে মানুষ নয়? কেউ কি নিজের ইচ্ছায় সমাজের এমন নিচু স্তরের জীবিকা বেছে নেয়? কেউ কি নিজ ইচ্ছায় সমাজের কাছে মৃত হতে চায়? পরপর কতগুলো প্রশ্নবাণ শিবদ্যুতি তার অন্তর্দ্বন্দ্বের প্রাচীর আঘাত করে। শিবদ্যুতির মধ্যে মেয়েটার প্রতি তিক্ততা তো জাগেই না, বরং তার প্রচণ্ড মায়া লাগে মেয়েটার জন্য। ভিন্ন লিঙ্গের হলেও তার প্রতি সমব্যথিতা সে অনুভব করে। জীবনের এই সংঘাতকালে মেয়েটার মুখটা ভেসে ওঠে শিবদ্যুতির সামনে। না, মেয়েটাকে সে ভুলতে পারবে না। এই জীবিকা যদি উপসংহার টানার জন্য উগ্রীব হয়ে থাকে, তাহলে একটা মানুষ হয়ে তার ভূমিকা কি? শিবদ্যুতি ঠিক করে আগামীকালই সে শোভনার কাছে যাবে, তাকে জানতে, তাকে চিনতে। শোভনার প্রতি মনের এই ভালো লাগা কখন যে একটা ছোট্ট ভালোবাসার ঘর তৈরি করেছে, সেটা শিবদ্যুতি তখনও বুঝে উঠতে পারেনি। পরদিন আর শিবদ্যুতির অফিস যাওয়া হয়ে ওঠেনি। যে মানসিক টানাপোড়েন গতকাল থেকে তার মধ্যে চলছে, এখনো পর্যন্ত সেটা নিস্তার পায়নি। যতই সে মনকে বোঝাক, যতই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হোক, এই টানাপোড়েনের শেষটুকু সে খুঁজে পায় না। মেঘলা মুখর ম্লান দিনে শিবদ্যুতি অপেক্ষা করতে থাকে সেই সাক্ষাৎকারের জন্য, যার সত্যতা জেনেও তার মনে সংশয়ের সঞ্চার ঘটছে না। সন্ধ্যা উপনীত হলে শিবদ্যুতি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। চেনা অলিগলি, ভেজা পথঘাট, কোলাহলহীন রাস্তা পেরিয়ে শিবদ্যুতি যখন বাড়িটার সামনে এসে হাজির হয়, তখন তার চোখের সামনে ছায়া ছবির মতো ভেসে ওঠে গতকালের ঘটনাগুলি। অন্তরের সেই দ্বিধার ঘণ্টা ততক্ষণে কম্পন তুলেছে তার হৃদয় জুড়ে। মনের মধ্যে একটা ইতস্তত ভাব নিয়ে শিবদ্যুতি দরজায় টোকা মারে। কিছুক্ষণের নিস্তব্ধতা, তারপর দরজা খুলে বেরিয়ে আসে তার সেই চেনা মুখ। কি আপনি? বাইরে দাঁড়িয়ে শুরু করব? ভেতরে আসতে বলবে না? মৃদু হাসির লহরী তুলে নরম সুরে শোভনা বলল, এটার জন্য আবার অনুমতি চাইছেন? ভালোই নাটক জানেন তো আপনি। আসুন, ভেতরে আসুন। ঘরের ভেতরে প্রবেশ করে গতদিনের মতোই সে তক্তপোষের উপরে গিয়ে বসল শিবদ্যুতি। তার শরীরের মধ্যে কেমন যেন একটা আড়ষ্ট ভাব। শোভনা এসে শিবদ্যুতির পাশের ফাঁকা স্থানটি পূরণ করে তারপর তাকে বলে, কি ব্যাপার বলুন তো, কালকে ওভাবে চলে গেলেন কেন? আপনি চলে যাওয়ার কিছুক্ষণ পর আপনার বন্ধুটিও চলে যায়। জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি কোনো উত্তরই দিলেন না। আচ্ছা, আপনি কি লজ্জা পেয়েছিলেন নাকি? আমাদের কাছে আসবার জন্য লোকে মুখিয়ে থাকে, আর আপনি কিনা লজ্জা পাচ্ছেন? হাসালেন আমাকে। আমাকে বাবু বলবেন না, আমার নাম শিবদ্যুতি। আমাকে ওই নামেই ডাকুন। বাবু শব্দে আমার অস্বস্তি হচ্ছে। মৃদুস্বরে কথাটা বলে ওঠে শিবদ্যুতি। কেন? সবাইকে তো বাবু বলে ডাকি। কই, তাদের তো কোনো অসুবিধে হয় না। দয়া করে এমন কথা বলবেন না, আমার শুনতে ভালো লাগছে না এমন কথা। এইটাই তো আমার কাজ শিবদ্যুতি বাবু, এটাই তো আমার জীবিকা। আপনার যদি এতই অস্বস্তি হয় তাহলে এখানে এসেছেন কেন শুনি? একটা ক্লান্তির ভাব ফুটে ওঠে শোভনার কথাগুলোর মধ্য দিয়ে। না, আপনি আমাকে যেমনটা ভাবছেন আমি তেমন অভিপ্রায় নিয়ে আসিনি এখানে। আসলে আমি এত আমতামতা করছেন কেন? সহজভাবে বলুন না যা বলার আছে। আসলে আমি আপনাকে জানতে এসেছি। কিছুক্ষণের নিস্তব্ধতা,
তারপর শোভনার হাসি শোনা যায়। সে হাসতে হাসতেই বলে, আপনি তো ভারী রসিক মানুষ শিবদূতি বাবু। এই বাদলায় এক পতিতার ঘরে আপনি রসিকতা করতে এসেছেন। আপনার এটা রসিকতা লাগছে? রসিকতা নয় তো কি, আপনি আমাকে নিয়ে কি মজা করছেন শিবদূতি বাবু? শুনুন, এখানে সবাই কামের নিবৃত্তি ঘটাতে আসে, আর আপনি কি না আমাকে জানতে এসেছেন? আমাদের মতন মেয়েদের জীবনের মূল্যই বা কতটুকু? হ্যাঁ, ওসব ছাড়ুন, কাজের কথা থাকলে বলুন, না হলে এখান থেকে চলে যান। কথাগুলো শুনে মেয়েটার জন্য বড় কষ্ট হয় শিবদূতের। সে বুঝতে পারে তার কথায় মেয়েটা কোথাও না কোথাও গিয়ে কষ্ট পেয়েছে, কিন্তু সে জেনে বুঝে তো আর মেয়েটাকে কষ্ট দিতে চায়নি। শিবদূতের আর বলার মতো কিছু থাকে না। যে আশা নিয়ে আজকে সে এসেছে, এমন বিপরীত প্রতিক্রিয়া পাবে সেটা সে ভাবতে পারেনি। তাই সেখান থেকে চলে যাওয়াই ঠিক করলো। যাওয়ার আগে শুধু একবার বলল, আমি আপনাকে কোনোভাবে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন, কিন্তু আমি আবারও বলবো, আমার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া বা রসিকতা ছিল না, কিংবা আপনাকে ভোগ করাও না। আসি। শিবদূতির বলা শেষের কথাগুলোর মধ্যে একটা দৃঢ়তার স্বর ফুটে ওঠে। সেটা শোভনা লক্ষ্য করে তার মুখের অদ্ভুত অভিব্যক্তি। সেদিনের রাতের পর কেটে যায় আরো একটা সপ্তাহ। শোভনা এখন শিবদূতের অভ্যাসে পরিণত হয়েছে। তার মনের অগোচরে ভালো লাগা যে কখন ভালোবাসাকে আলিঙ্গন করেছে সেটা শিবদূতি বুঝে উঠতে পারেনি। এই ভালোবাসা সত্যি অদ্ভুত। স্বাধীন চেতা মানুষ হয়েও এই কঠোর সত্যতাকে কজন মানতে চায়, কজন ভালোবাসতে চায়? শিবদূতি পেরেছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সমাজের চোখে বরখাস্ত একটা মেয়েকে সে ভালোবেসেছে, কিন্তু তার এই ভালোবাসা কি মেয়েটা আদৌ মানবে, নাকি সেদিনকার মতো এটাও তার কাছে উপহাস মনে হবে? কিন্তু পতিতা বলে কি তাকে ভালোবাসা যায় না? তারও মন আছে, হৃদয় আছে, অনুভূতি আছে। সেটাকে কেউ যদি সাজিয়ে দিতে চায় তাতে বাধা কি? শিবদূতি বুঝে উঠতে পারে না কিভাবে সে শোভনাকে বলবে যে তাকে সে ভালোবাসে। কিন্তু মানুষ একবার ভালোবাসায় পড়লে সে চায় তার অনুভূতিগুলো ব্যক্ত করতে। শিবদূতের এই নিঃসঙ্গ জীবনে ব্যক্ত অনুভূতিগুলো শোনার মতন কেউ নেই, তাই সে তার অনুভূতিগুলো শব্দবন্দি করতে থাকে তার বহু পরিচিত সেই চেনা ডায়েরির পাতাগুলো জুড়ে। যে ডায়েরির পাতা এতদিন তার রুক্ষ জীবনের সমান্তরাল যাপন কাহিনীগুলো অধিকার করেছিল, এখন সেই রুক্ষতাকে নবজোয়ারের প্লাবনে ভাসিয়ে দিয়েছে শোভনার প্রতি শিবদূতির ভালোবাসার শব্দানুভূতি। এই অনুভূতিগুলোর মধ্যে দিয়ে শিবদূতি খুঁজে পেতে চেষ্টা করে শোভনার উপস্থিতিটা। কিন্তু কতদিন? এই ভালোবাসার কথা যদি আপন মানুষটা নাই জানতে পারে, তাহলে এত আয়োজন তো অর্থহীন। শিবদূতি ঠিক করে, যাই হয়ে যাক না কেন শোভনাকে তার অনুরাগের কথা সে বলবেই। তাতে যদি মেয়েটা অপমানও করে সেটা সে সহ্য করে নেবে। সেই মতন শিবদূতি আবারও শোভনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেইভাবে সে শোভনার বাড়ি পৌঁছয়। তবে দেখে দরজাটা খোলা। শিবদূতি একটা সংকোচ ভাব নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। দেখে ঘর ফাঁকা, ম্লান সন্ধ্যাকালীন বাতিটা জ্বলছে। শিবদূতি অপেক্ষা করতে থাকে শোভনার জন্য। ঘর জুড়ে সায়াহ্নের বিজনতা খেলে বেড়াচ্ছে সদ্যজাতের মতো। দুরাগত ঝিঁঝির ডাক সেই বিজনতাকে আরো নিবিড় করে তুলেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে পাশের ঘর থেকে মঞ্জিরের মৃদু হিল্লোল দুলিয়ে শোভনা ঘরে প্রবেশ করে। সেই মধুরিত শ্রাবণে শিবদূতি আবারও মুগ্ধ হয়ে যায় শোভনার স্বাভাবিক সৌন্দর্যতা। কাজল আঁকা চোখ, মুখ জুড়ে অনিন্দ স্নিগ্ধতা যেন দেবীর প্রতিমূর্তি।
নারী তো দেবীরই এক স্বরূপ, যতই তার পরিচয় আলাদা হোক, যতই জীবন নির্বাহ আলাদা হোক। এ কি শিবদ্যুতি বাবু, আপনি এই সময়ে তো দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন। সেদিন কি আমার কথায় রাগ করে চলে গেছিলেন? আমাদের মতন নারীদের কথায় কবে থেকে আপনাদের মতন পুরুষ জাতি রাগ করতে শুরু করলো? হ্যাঁ, আপনি কেন সবসময় এরকম খোঁচা দিয়ে কথা বলেন বলুন তো? সব পুরুষের সাথে অন্তত আমাকে গুলিয়ে ফেলবেন না। যদি বুঝতেন তাহলে আর এই কথা বলতেন না। এই জীবন যে আমি কিভাবে অতিবাহিত করছি সেটা একমাত্র এই জীবিকার সাথে যারা যুক্ত আছে তারাই জানে। আচ্ছা, আজকে কি মনে করে এখানে এসেছেন? আমাকে জানতে? শোভনার বলা শেষ কথাগুলোর মধ্যে দিয়ে একটা কৌতুকের সুর ফুটে ওঠে। সেটা তো জানবই, কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। মনের মধ্যে দ্বিধা রাখবেন না শিবদ্যুতি বাবু, কি বলবেন বলুন। শিবদ্যুতি আজ যে কথাটা বলার জন্য এসেছে সেটার প্রতিক্রিয়া ভেবেই তার মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার ঘটল। মেয়েটার কাছে এটা ব্যঙ্গ ব্যতীত আর কি বা হতে পারে? ক্ষণিকের নীরবতা দেখে শোভনা আবার বলে, কি হলো শিবদ্যুতি বাবু, চুপ করে আছেন কেন? বলুন, কি বলবেন? হ্যাঁ, মানে আসলে আমি আপনাকে ভালোবাসি। জানি এটা আপনার কাছে হাস্যকর, কিন্তু হাস্যকর হলেও এটাই সত্যি। হে আর নতুন কি শিবদ্যুতি বাবু, এই নিয়ে এই কথাটা বহুবার শুনলাম। এর আগেও অনেকে এই শব্দ ব্যবহার করেছে। ম্লান কণ্ঠে কথাটা বলে ওঠে শোভনা। সেই বলা আর এই বলার মধ্যে অনেক পার্থক্য আছে। না, কোনো পার্থক্য নেই। সুখের নিবৃত্তি ঘটানোর আগে সবাই এই একই কথা বলে শিবদ্যুতি বাবু। তারপর ওই আবর্জনার মতো আস্তাকুরের অধিবাসী হয়ে যায় ওই শব্দটা। শোভনার বলা কথাগুলো শিবদ্যুতির বুকে শিলের মতো বিঁধতে থাকে। কিন্তু এখানে তো তাকেও অপরাধী বলা চলে না। ভালোবাসায় কিসের অপরাধ বোধ? যদি ভালোবাসা নিখাদ হয়? শিবদ্যুতির ভাবাবেগ, শোভনার প্রতি তার নম্রতা, এমনকি মেয়েটার সত্যতা জেনেও তাকে ভালোবাসার থেকে বড় ভালোবাসা কি আর হতে পারে? মনের ব্যর্থতাকে এবার হতাশার রূপ দিয়ে শিবদ্যুতি বলল, আমি সবটাই বুঝতে পারছি বলেই আজ আমি আপনাকে এই কথাগুলো বলছি। কারণ জীবিকার ঊর্ধ্বে আমি একটা মেয়েকে ভালোবেসেছি। সেই ভালোবাসায় কোনো স্বার্থ নেই। ভালোবাসা কি সেটা আমি আজও জানি না। জিনিসটার অনুভূতিটুকু কতখানি সেটাই জানি না, কারণ সেই ভালোবাসাই আমি কোনোদিন পাইনি। তাই আজকে আপনার মুখ থেকে এই কথাটা শুনে বড্ড ভিত্তিহীন লাগছে। সেই ভালোবাসায় আমি আপনাকে বাঁচতে চাই। ভিত্তিহীন বলে দূরে ঠেলে দেবেন না। আজ আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে এটুকু বলে যাব, আপনার প্রতি আমার ভালোবাসায় কোনো ছলনা নেই। কিন্তু শিবদ্যুতির দৃষ্টি তখনও স্থির শোভনার দিকে। সেই আয়ত চোখ যা বয়ে বেড়াচ্ছে অগণিত রাতের নিঃশব্দ কান্না আর এক অভেদ্য অতীতের ছায়া। এর পরেও শিবদ্যুতি শোভনার মধ্যে সেই বিশ্বাসের সঞ্চারটা ঘটাতে চায়, কিন্তু শোভনা মানতে চায় না। বারংবার প্রত্যাখ্যান করে শিবদ্যুতিকে। এরকমই এক সন্ধ্যায় শিবদ্যুতি শোভনার কাছে ভালোবাসার সেই একই প্রস্তাব উত্থাপিত করলে শোভনা কাতর কণ্ঠে বলে ওঠে, আপনি দয়া করে চলে যান এখান থেকে। আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমি অপারক। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার মধ্যে আপনি কি এমন অসাধারণত্ব দেখেছেন? সমাজের বিপরীতে কালস্রোতে হারিয়ে যাওয়া লুণ্ঠিত মেয়ে আমি। সমাজ আমাকে চায় না, সমাজ চায় বাহ্যিক। সমাজের কাছে আমাদের মতন নারীরা অসুচি। আর আপনি কি ভালোবাসার নাম করে সহানুভূতি দেখাচ্ছেন আমাকে? ভালোবাসায় সহানুভূতি? কেন, একটা পতিতাকে ভালোবাসা যায় না? না, যায় না। সমাজের বরখাস্ত আবর্জনাকে ভালোবাসা যায় না। 100 বার যায়। সে ভালোবাসা দেওয়ার অধিকার যেমন আমার আছে, তেমনি ভালোবাসা পাওয়ার সমান অধিকার আপনারও আছে। আমি তো শুরু থেকে আপনার সত্যিটা জেনে আপনাকে আপন করতে চেয়েছি, আপনার এই কালো অতীতটা ভাগ করে নিতে চেয়েছি, কিন্তু আপনি এটাকে ছলনা বলে দূরে ঠেলে দিচ্ছেন। ভাগ করে নিন না আপনার এই অতীত কাহিনীটা, দেখবেন
মন অনেক হালকা লাগবে। শিবদ্যুতের এই কথায় শোভনা যেন একটু বল পেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই পৃথিবীতে সে একা নয়। তারপর অনাবিল বেদনায় সে তার অতীত কাহিনী বলতে শুরু করলো। আমার পরিবার মোটের ওপর খুব সচ্ছল ছিল, শুরুটা খুব সুন্দরভাবে কাটছিল জানেন, কিন্তু ভাগ্যবিধাতা সে সুখে বাঁধ সাধল। হঠাৎ করেই বাবা মারা গেল। তারপর মাসখানেক পর মা আবার বিয়ে করে। পরে মা আর সেই নতুন বাবা পরিকল্পনা করে আমাকে ফেলে আসে সোনাগাছির একটা নোংরা গলির মধ্যে। আমার বয়স তখন ওই 12 হবে। সেই যে শুরু হলো আমার সাথে শারীরিক শোষণ, সেই দাগ আমি এখনো বয়ে বেড়াচ্ছি। অনেক কষ্টে ওই নরক থেকে বেরিয়ে এলেও এই কালো দাগ আমার পিছু ছাড়েনি। অনেক কষ্টে ওই নরক থেকে বেরিয়ে এসেছি, সব সত্ত্বেও ওই কালো দাগ আমার পিছু ছাড়েনি। বলতে বলতে শোভনা কেঁদে ওঠে। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলে ওঠে, এই যে শুরু হলো আমার সাথে শারীরিক শোষণ, সেই দাগ এখনো বয়ে বেড়াচ্ছি। অনেক কষ্টে ওই নরক থেকে বেরিয়ে এসেছি, কিন্তু ওই কালো দাগ এখনো আমার পিছু ছাড়েনি। মাকে খুব ভালোবাসতাম জানেন, কিন্তু তার মন এত নোংরা তা আমি ভেবে উঠতে পারিনি। বাবা বেঁচে থাকাকালীন দুশ্চরিত্রাটা ওই পরপুরুষটার সাথে সম্পর্কে ছিল। তারপর বাবা মারা গেল আর আমারও। কথাটা শেষ করতে পারে না শোভনা। যে অসহায়হীন দুঃখ তার বলা কথাগুলোর মধ্যে দিয়ে ফুটে উঠছিল, তারপর আর বলার মতো কিছু থাকে না। মনে মনে খুব কষ্ট পায় শিবদ্যুতি। কিছু মুহূর্ত কেটে যায়। শিবদ্যুতি বুঝলো এই মুহূর্তের সহানুভূতিটুকুও এই পাহাড় প্রমাণ কষ্টের কাছে একটা কণা মাত্র। সহানুভূতির পরিবর্তে শোভনার মধ্যে সাহসের সঞ্চার ঘটাতে শিবদ্যুতি বলল, ভাগ্যকে দোষ দিয়ে এখন কিচ্ছু হবে না। আপনি নতুন করে শুরু করার কথা ভাবছেন না কেন? গতিরুদ্ধ জীবনের বাকিটা আবার নতুন করে শুরু করুন। এই পথ চলায় আমি আপনার সাথে থাকবো, কথা দিচ্ছি। কোন পরিচয় আমি নিজেকে মেলে ধরবো আপনার সামনে? বলবো আমি বেশ্যা, আমি পতিতা? এতে আপনার সম্মান সমাজের চোখে কতটা নিচে নেমে যাবে বুঝতে পারছেন না আপনি? দেখুন, সমাজকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা যায় না ঠিকই, কিন্তু মানুষের তৈরি এই সমাজের নিয়মগুলো যেমন গড়া যায়, তেমন ভেঙে নতুন পথে হাঁটাও যায়। সেটা আমার পক্ষে সম্ভব না শিবদ্যুতি বাবু। আপনি চলে যান এখান থেকে। আপনার জীবন পড়ে রয়েছে, এভাবে নিজের জীবন নষ্ট করবেন না। হ্যাঁ সম্ভব, কারণ আপনার মধ্যে নতুনের স্পৃহা আছে, কিন্তু আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার কি এখনো মনে হয় আমি আপনার সাথে ছলনা করছি? শোভনা আর কিছু বলতে পারে না, ঘর ছেড়ে বেরিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার মধ্যে ফুটে ওঠে প্রত্যাখ্যানের নীরব সুর। সারা ঘর জুড়ে নিশীথের নিস্তব্ধতা খেলা করছে সদ্যজাত শিশুর মতো। দূরে রাতের একাকিত্বের সঙ্গী ঝিঁঝি পোকার ক্রন্দন যেন ঘরের সেই নিস্তব্ধতার মধ্যে এক দুর্লভ প্রাণীর জোয়ার ঢেলে দিয়েছে। কোথা থেকে যেন অজানা রাত্রি ফুলের অদ্ভুত এক সৌরভ সেই নিস্তব্ধতার জোয়ারকে আরো অপার্থিব করে তুলছে। প্রকৃতির এরকম এক পরিবেশে অপ্রাপ্তিকে সঙ্গে নিয়ে নিঃসঙ্গ শিবদ্যুতি অবগুণ্ঠনে বসে থাকে। অপ্রাপ্তির অশ্রুবাড়ি আর বাঁধ মানতে চায় না যেন। তার ভালোবাসাকে কি এখনো শোভনা ছলনা হিসাবেই দেখছে? শিবদ্যুতির প্রতি কি তার সামান্য বিশ্বাসটুকু জন্মায়নি? আর কিভাবেই বা শিবদ্যুতি বোঝাবে যে শোভনাকে সে ভালোবাসে? বন্ধ ঘরের বিজনতায় শিবদ্যুতির এবার বেশ দম বন্ধ লাগে। একটু পরিষ্কার বাতাসের খুব প্রয়োজন বোধ করে শিবদ্যুতি। সে শোভনার বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরোনোর পথে শিবদ্যুতির অবিশ্রান্ত বেখেয়ালি মন ভুলে যায় সে ডায়েরিটা নিতে। এক কোণে ঘরের অন্ধকারে
সবার অলক্ষ্যে ডায়েরিটা পড়ে থাকে খাটের পাশে। এ পৃথিবীর বড়ই অদ্ভুত হাজারো মানুষের ভিড়ের মাঝে যখন ভাগ্যবিধাতার খেলতে ইচ্ছা হয়, বেছে নেয় দুটো মানুষ। তেমনি হাজারো চলতি ভিড়ের মাঝে বেছে নিয়েছে সমাজের এই দুই বিপরীত মেরুর মানুষকে। একদিকে যেমন পতিতা শোভনা, অন্যদিকে উচ্চশিক্ষিত চাকরিজীবী শিবদ্যুতি। এক ভিন্ন খেলা। শোভনা যখন ফিরে আসে, দেখে ঘরে কেউ নেই। ফাঁকা ঘর জুড়ে তাদের মধ্যে চলা বহুক্ষণ আগের কথোপকথনগুলো শোভনার কানে বাজতে থাকে। শোভনা ধপাস করে খাটের উপর বসে পড়ে। শিবদ্যুতির মতন তারও মনের মধ্যে চলতে থাকে বিশ্বাস অবিশ্বাসের এক তীব্র টানাপোড়েন। হঠাৎই তার চোখ যায় বিছানার এক কোণে পড়ে থাকা একটা ডায়েরির দিকে। ডায়েরিটা কাছে টেনে নেয় শোভনা। ইতস্তত ভাব নিয়ে শোভনা ডায়েরিটা খোলে। দেখে ডায়েরির প্রথম পাতায় শিবদ্যুতির নাম, সহজ ঠিকানা লেখা আছে। উল্টে পাল্টে শোভনা এবার লেখা ভর্তি পাতাগুলো পড়তে থাকে। পড়তে পড়তে বিশেষ একটা পাতায় তার চোখ আটকে যায়। সেখানে তার বিষয়ে কি সব যেন লিখেছে শিবদ্যুতি। তাতে লেখা আছে, ভালোবাসা মানে চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করা, নীরবতার মধ্যেও স্পর্শ খুঁজে পাওয়া। ভালোবাসা হচ্ছে সেই কবিতা যা শব্দ ছাড়াও লেখা যায়, অনুভব করা যায় এক নিঃশ্বাসে। ভালোবাসা হলো এক মৌন গান, যেটা শ্রবণে নয়, আত্মায় শোনা যায়, যার চোখে নিজের প্রতিচ্ছবি দেখা যায়, যার চোখে ক্লান্তি ভুলে যাওয়া যায়, যার সঙ্গে চিরকাল কাটিয়ে দেওয়া যায়। তাই তো আমি আপনার সাথে জীবনের বাকিটা কাটিয়ে দিতে চাই শোভনা। একটা আবেগ শোভনার মধ্যে খেলে যায়। সে পাতাটা উল্টে দেখে পরের পাতা জুড়েও শিবদ্যুতি তার বিষয় লিখেছে। তাতে লেখা আছে, আমার জীবনের একাকী পাতায় জুড়েছ নিজেকে, স্রোতের টানে এনেছ মুঠো ভরা সংস্রব এক মরুতট জুড়ে, জীবন ভেলার জীর্ণতা জুড়ে রাঙিয়েছ নতুন আশারকে। এই মায়াময় পৃথিবীর এক কোণে শোভনা কেন লুকিয়েছিলে নিজেকে? শীতের রুক্ষ পল্লবে আনব বসন্ত তোমার জীবন ঘিরে, নিজেকে রাঙাও এই মাধ্যমকে সঙ্গ করে। লেখাগুলোর গভীরতা শোভনার অন্তর্স্পর্শ না করলেও তার প্রতি শিবদ্যুতির নিগুড় ভালোবাসাটা সে প্রত্যক্ষ করে। কিছু কিছু জিনিস বলতে গেলে যে শুধু শব্দ নয়, যত্নটাও লাগে, সেটা শোভনা বুঝতে পারে। গাল বেয়ে তার চোখের জল নেমে আসতে থাকে। ডায়েরিটাকে বন্ধ করে বুকের কাছে আঁকড়ে ধরে নীরবে কাঁদতে থাকে শোভনা। সে বুঝতে পারে শিবদ্যুতির বলা কথাগুলোতে ছলনা ছিল না, তার বদলে ছিল ভালোবাসার এক অমোঘ আহ্বান। শোভনার মাথায় তখন শিবদ্যুতির কথাগুলো বারবার ঘুরতে থাকে। বেশ তো, ঘরের এক কোণে মেয়েটা তার জীবন কাটিয়ে দিচ্ছিল। ভাবনাহীন একটা চাপা আক্ষেপ নিয়ে পরিস্থিতির সাথে বেশ খাপ খাইয়ে নিচ্ছিল। এমতাবস্থায় এক পুরুষ আসে তার জীবনে। হয়তো ভাগ্য বিধাতার এই খেলার পিছনে ঈশ্বরের গভীর কোনো অভিসন্ধি আছে। তার ভাবনায় হঠাৎ ছেদ পড়ে দরজার ঠক ঠক শব্দে। ক্ষণিকের জন্য তার মনে একটা আনন্দের সঞ্চার ঘটে। শোভনা দ্রুত গিয়ে দরজাটা খুলে যে মানুষটার উপস্থিতি সে আশা করেছিল, মুহূর্তের মধ্যে সেটা ভেঙে যায়। একটা বছর 50-এর মাঝারি গড়নের লোক দাঁড়িয়ে আছে। চোখের মধ্যে সেই চেনা অভিব্যক্তি, মুখে একটা চেরা হাসি। লোকটা এবার ভরাট গলায় বলে, বাহ, খাসা মাল তো তুমি। হ্যাঁ, বেশ মজা হবে কিন্তু, কি বলো?
হ্যাঁ, তা কত রেট তোমার? লোকটার কথাটা শুনে এই প্রথমবার শোভনার মধ্যে প্রচণ্ড রাগের উদ্রেক ঘটে। কড়া দৃষ্টি নিয়ে সে লোকটার দিকে চায়, কিন্তু সে ভাবে বেশ্যাবৃত্তি তো তার কাজ। তখনই শিবদ্যুতির মুখটা তার চোখের সামনে ভেসে ওঠে। শোভনা কিছু বলার আগে লোকটা আবার বলে ওঠে, কি হলো, চুপ করে কেন? হ্যাঁ, কত কত? কথাটা বলে লোকটা শোভনার আরো কাছে ঘেঁষে আসে, হাতটা দিয়ে তার শরীর ছুঁতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে শোভনা সেখান থেকে সরে যায়। তারপর লোকটার উদ্দেশ্যে বলে, আমি এই কাজ আর করি না, তাই ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যান। মেয়ে মানুষ বলে দুর্বল ভাববেন না আমায়। বেশ্যার মুখে আবার কথা ফুটলো কবে থেকে? সে কৈফিয়ত আমি তোকে দেব না। এই বলে দরাম করে লোকটার মুখের উপর দরজাটা বন্ধ করে দেয় শোভনা। বাইরে লোকটা ক্রমাগত দরজা ধাক্কাতে থাকে, গালিগালাজ করতে থাকে, কিন্তু শোভনা সেসবে কান দেয় না। কিছু সময় পরে বাইরের কোলাহল থেমে গেলে রাতের নিস্তব্ধতা আবার নেমে আসে ঘর জুড়ে। শোভনা তখন মনের মধ্যে একটা ক্ষীণ আলো দেখতে পায়, নতুনত্বের আলো, নতুন শুরুর আলো। সে ভাবে পরের বার শিবদ্যুতি এলে তাকে আর ফেরাবে না। কিন্তু না, দিন যায়, রাত যায়, কিন্তু শিবদ্যুতির জন্য শোভনার অপেক্ষা নিরাশায় পরিণত হয়। তাই সে নিজে শিবদ্যুতির কাছে যাওয়া ঠিক করে। সেই মতন পরের দিন সন্ধ্যা একটু গভীর হতে শোভনা শিবদ্যুতির বাড়ির দিকে পা বাড়ায়। অলি গলি পেরিয়ে যখন গন্তব্যে পৌঁছয় তখন রাত উত্তীর্ণ হয়েছে। দ্বিধা ভাব নিয়ে শোভনা দরজায় টোকা মারে। কিছু সময় দরজা খুলে বেরিয়ে আসে শিবদ্যুতি। শোভনাকে দেখে সে রীতিমতো চমকে ওঠে। এ কি, আপনি? আসুন আসুন, ভিতরে আসুন। মনের মধ্যে অজস্র সংকোচ নিয়ে শোভনা ঘরের ভিতরে প্রবেশ করে। কি ব্যাপার, আপনি আমার ঠিকানা জানলেন কি করে? আপনার ডায়েরিটা আপনি ফেলে এসেছিলেন, ওখানেই আপনার ঠিকানা লেখা ছিল, তাই ওটা দিতে এলাম। এই বলে শোভনা তার সাইড ব্যাগ থেকে ডায়েরিটা বার করে শিবদ্যুতির হাতে দিল। তারপর হঠাৎই শিবদ্যুতিকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন করল, এই কদিন এলেন না কেন আপনি? শোভনার মুখে এমন কথা শুনে শিবদ্যুতি ভারী অবাক হলো। যে মেয়ে কিনা এতদিন রয়ে যাওয়ার বদলে চলে যাওয়ার কথা বলছিল, সে কিনা বলছে আপনি এলেন না কেন। একটা প্রাপ্তির দিশা যেন শিবদ্যুতির মনে ঝিলিক দিয়ে ওঠে। শিবদ্যুতি বলে, আর কত প্রত্যাখ্যান সহ্য করব বলতে পারেন? আপনাকে বিশ্বাস করানোর অন্য কোনো পন্থা আমার কাছে জানা ছিল না। সেই ব্যর্থতায় আমি ক্লান্ত হয়ে উঠেছিলাম। তাই একটা চাপা দীর্ঘশ্বাস ফুটে ওঠে শিবদ্যুতির বলা কথাগুলোর মধ্য দিয়ে। কথাটা শুনে শোভনার নিজেকে ভারী অপরাধী মনে হয়। সেই অপরাধ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে সে, আমি আপনাকে ভুল বুঝেছিলাম শিবদ্যুতি বাবু। আপনি যে আমার সবটা জেনেও আমাকে ভালোবাসবেন সেটা আমি বুঝতে পারিনি। যে ঝড় আমার উপর দিয়ে এতদিন বইছে তার উপর কাউকে অবলম্বন করে বিশ্বাস করাটা সত্যিই খুব কঠিন শিবদ্যুতি বাবু। আপনার ক্ষেত্রে সেটা স্বাভাবিক, কিন্তু এখন তো বুঝতে পারছেন আমার অনুভূতিগুলো মিথ্যে ছিল না। হ্যাঁ, পেরেছি বলেই আজ একটা সুযোগের জন্য আমি আপনার দ্বারস্থ হয়েছি। আমাকে ফিরিয়ে দেবেন না তো শিবদ্যুতি বাবু? ফিরিয়েই যদি দিতাম তাহলে আপনাকে ভালোবেসেছিলাম কেন? আমি যে আপনাকে ভালোবেসেছি শোভনা, হৃদয়ের চেয়ে বড় সংবিধান এই বিপুলা পৃথিবীতে নেই। আপনি আমার শান্তি খোঁজার সংবিধান শোভনা। কিন্তু এই নিষিদ্ধ সম্পর্ক যে আপনার পরিবার মেনে নেবে না শিবদ্যুতি বাবু। একরাশ দুরাশা ফুটে ওঠে শোভনার বলা কথাগুলোর মধ্যে দিয়ে। শোভনার কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় শিবদ্যুতি। তারপর উদাস কণ্ঠে বলে, ছোটবেলা থেকে আমার পরিবার আমার সম্পর্কে উদাসীন। আমার ভালো মন্দ ওদের কিছু যায় আসে না। আর তাছাড়া সেখানে আমি আপনার সঙ্গে থাকার অঙ্গীকার করেছি, সেখানে পরিবারের অনধিকার প্রবেশ আমি মেনেও নেব না। এই বলে শিবদ্যুতি শোভনার হাতটা ধরল।
তারপর আবার বলল, এই জীবন স্রোতে যতই ওঠা পড়া আসুক, তোমার সঙ্গ আমি জীবনের শেষ পর্যায় পর্যন্ত দেব। আবার নতুন করে পথ চলবো আমরা, কথা দিলাম। শিবদ্যুতির অজান্তেই সম্বোধনটা আপনি থেকে কখন যে তুমিতে রূপান্তরিত হলো সেটা সে বুঝতে পারল না। এই তুমিতেই মিশে গেল হাজারো মান অভিমান, নিঃসঙ্গতা, অতীতের কালো স্মৃতি এবং সবশেষে ভালোবাসার অধিকার। ভাগ্যের বিধান কখন যে মানুষের অগোচরে নতুন মোড় নেয় সেটা মানুষের বুঝতে সময় লাগলেও একটা সময় ঠিক সে উপলব্ধিটা আসে। সেই উপলব্ধি আসে একটা মাধ্যমের মধ্য দিয়ে, পরিবর্তনের স্বরূপ হিসাবে। এই গল্পে একটা ভাগ্যবিরূপ পতিতার ইচ্ছা প্রকাশের অধিকার থাকলেও সমাজের ভয়ে সে মুখ তুলতে পেরেছিল না, সেই স্বাধীনতা তার ছিল না। কিন্তু কালের চাকা যে নতুন ভোর মেয়েটার একাকী নিঃসঙ্গ জীবনে নিয়ে আসে, সে আলোতে সে খুঁজে পায় নিজেকে, একটা অবলম্বনকে সঙ্গে করে পা বাড়ায় নতুন দিশায়, নতুন সৃষ্টির পথে। এতক্ষণ আপনারা শুনছিলেন সোহম মজুমদারের লেখা গল্প নিষিদ্ধের নীলে। গল্প পাঠে ছিল তুষার, গল্পের সূত্রধার আমি অরিত্রিকা এবং অন্যান্য চরিত্রে ছিল ঈশিকা, সোহম, কৌস্তব, অর্পণ। ভিডিও এডিটিং, শব্দগ্রহণ এবং সাউন্ড ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। যাই হোক, দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।